ভাবছি একজন অসুস্থ মানুষ কি করে এরকম কুটবুদ্ধি করতে পারে। এই নাটক করেই বা কি লাভ হবে ওনার। ভেতর ভেতর উত্তেজিত হয়ে উঠছি। নিজেকে কেমন যেন মুহুরা মনে হচ্ছে। ভাবছি আর মাথা নাড়ছি। এরা মা ছেলে মিলে কি করতে চাইছে সেটাই বুঝতে হবে আমাকে। দ্বিতীয়বার কোনো ভুল করতে চাই না আমি। নিজেকে নিয়ে খেলার আর কোনো সুযোগ আমি কাউকেই দেব না। অনেক কিছু হারিয়ে আজ এইটুকু অর্জন করেছি। অর্জনটুকু কিছুতেই হারাতে চাই না আমি। কিছুতেই না। সারোয়ারকে কবে থেকে অবিশ্বাস করতে শুরু করেছিলাম জানেন? একবার শপিং এ গিয়ে আমার খুব ক্লোজ এক বান্ধবীর সাথে দেখা হলো। আমাকে অবাক করে দিয়ে সারোয়ার আমার সেই বান্ধবীর সাথে এমন ভাবে কথা বলতে শুরু করলো যেন সে আমার বান্ধবীকে কত কাল ধরে চেনে। রীতিমতো ফ্লার্টিং করছিল সারোয়ার, আর আমার বান্ধবী তাতে ভীষণ মজা পেয়ে আমায় দেখছিল আর ওর সাথে তাল মেলাচ্ছিল। সেদিন বাড়ি ফিরে আমি কৈফিয়ত চাইতেই সারোয়ার আমাকে বোঝালো পুরো ব্যাপারটাই ফান। সে আমাকে ঈর্ষান্বিত করতেই এমনটা করেছে যাতে আমাদের ভালোবাসা বাড়ে। আমি অবিশ্বাস নিয়ে অনেকক্ষণ সারোয়ারকে দেখেছিলাম। এরপর কিছুদিন পরেই আমার সেই বান্ধবীর ফোন। তারপর আমাকে বিরক্ত করছে, সামনে রাখতে না চাইলে বিয়ে সংসার করছিস কেন, ছেড়ে দে। সাথে সারোয়ারের পাঠানো মেসেজের স্ক্রিনশট। লজ্জায় মাথা হেট হয়ে যায় আমার। মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। হুট করে কেন এমন করছে সারোয়ার? কি সমস্যা ওর? বাসায় ফিরে ধরলাম ওকে। প্রথমে আমতা আমতা করলেও পরে স্বীকার করলো। তুমি ব্যস্ত থাকো, আমার একলা লাগে। নিজে কেন কিছু করছো না সারোয়ার? অফিসে একদিন যাও, 3 দিন যাও না। এদিকে আমি ঘরে বাইরে কাজ করতে করতে মরছি। এভাবে হয় না সারোয়ার। কবে নিজের পায়ে দাঁড়াবে তুমি? সারোয়ার আমাকে ঠান্ডা করার চেষ্টা করলো। বিজনেসটা মায়ের অনেক প্রিয়, এটাতেই মায়ের সময় কাটে। আমি সেখানে অযাচিত নাক গলাতে চাই না। তাহলে নিজে কিছু করো, বিজনেস চাকরি যাই হোক কিছু একটা করো। চাকরি করলে মা কষ্ট পাবে। আমি অবাকের চূড়ান্ত। তাহলে কি আজীবন বেকার বসে থাকবে? এমনই ইচ্ছে তোমার? আমাকে আগে বলনি কেন? সারোয়ার মিষ্টি হেসে প্রবোধ দেয় আমায়। তুমি খামোখাই ভুল বুঝছো আমাকে। আচ্ছা ঠিক আছে, কাল থেকে রেগুলার অফিস করব। এবার খুশি? আমি হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলি। আমার প্রতি ন্যূনতম সম্মান নেই সারোয়ারের মনে থাকলে এইসব করতে পারতো না। এই সারোয়ারকে অচেনা লাগে আমার। যাকে চিনতাম সে অন্য কেউ। সে স্বপ্ন দেখাতে জানতো, নিজেও দেখতো। এই সারোয়ার স্বপ্ন দেখতে জানে না। ধাক্কা খেলাম আমি। বাবার কথাগুলো কানে বাজতে থাকলো। এই প্রথম মনে হলো ভুল করে ফেলেছি আমি। বাবার কথা শোনা উচিত ছিল, কিন্তু কি আর করা। এমন ভুল করেছি যা শোধরানো বড় কষ্ট। আমি মনে মনে ছক কষি। দেখি সব দিক দিয়ে হার আমারই। চূড়ান্ত আঘাত তখনও বাকি বুঝিনি আমি। স্যার রেগুলার অফিস শুরু করলো। যেটা হলো, ও অফিসে বেশি সময় দিতে লাগলো। রাত করে বাড়ি ফিরে শুয়ে পড়ে। আমি সন্ধ্যায় ফিরে ওর অপেক্ষার থাকতাম, অথচ বেশিরভাগ দিনই ও ফিরতো 12টার পর। একদিন বললাম, তোমার যেহেতু ফিরতে রাত হচ্ছে, আমি তাহলে চেম্বার শুরু করি। কেন? রাত বিরেতে বাইরে থাকতে হবে কেন? এই সময়টা বোর লাগে আমার, কিছু করার থাকে না। ঘরের কাজ করো, রান্না করো, কাজের তো অভাব নেই। আমি ডাক্তার, এটা জেনে শুনেই তো তুমি আমার সাথে সম্পর্ক করেছিলে স্যার। এখন এইসব বলার মানেটা কি? বিসিএস দিইনি, এখন যদি চেম্বার না করি, পড়ালেখা না করি, তাহলে ডাক্তারি পড়াটাই তো বৃথা যাবে। তুমি সেটাই চাও বুঝি? স্যার কথা বলো না। পরের সপ্তাহে বাসার কাছাকাছি হসপিটালে চেম্বার শুরু করলাম। 2 ঘন্টার জন্য চেম্বার। মানা করার কোনো কারণ নেই। স্যার জানলেও কিছু বললো না। অল্প দিনেই আমার চেম্বার বেশ জমে উঠছে দিনকে দিন। তবে সেই সাথে এটারও টের পাচ্ছিলাম আমাদের দুজনের মধ্যকার ছন্দ হারিয়ে যাচ্ছে। ছোট ছোট অনেক ঘটনা আজ আর মনে করতে চাই না। প্রতিটা ঘটনা আমাদের সম্পর্কের খুঁটি একটু একটু করে আলগা করেছে। পুরো ঘটনা থেকে একটা জিনিস খুব বুঝলাম, 10 জনের অনিচ্ছা একটা সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনকেই অনেক উদ্যোগী হতে হয়। বেশিরভাগ ছেলে হয়তো এই জায়গায় এসে হেরে যায়। সারোয়ার যতটা আগ্রহী হয়ে আমায় বিয়ে করেছিল, ততটা আগ্রহ যদি বিয়ে টিকিয়ে রাখতো, তাহলে হয়তো আজ আমাদের সম্পর্কটা অন্যরকম হতো। মধ্যবিত্ত মেয়েরা শেষ পর্যন্ত সংসার টিকিয়ে রাখতে চায়, কিন্তু সফল হতে পারে খুব অল্প সংখ্যক। কেউ শেষ পর্যন্ত হেরে যায়, নয়তো কেউ সব মেনে নিয়ে মুখ বুজে পড়ে থাকে। আমি এই দুইয়ের মাঝামাঝি অবস্থানে ছিলাম। আমি হেরে যেতেও রাজি ছিলাম না, আবার মুখ বুজে পড়ে থাকতেও চাইছিলাম না। ওই সময়টা খুব বাজে কেটেছে আমার। বাবার বাড়ির সাথে সম্পর্ক আলগা, অভিমানে মুখ ফিরিয়ে নেওয়া, বাবার কাছে ফিরতে চাইনি তাকে সঠিক প্রমাণ না করতে। আরেকদিকে রঙ্গন ছিল না। মেডিকেলের রঙ্গন ছাড়া আর কারোর সাথে সেরকম ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না আমার। কাজে একাকিত্ব তীব্রভাবে গ্রাস করলো আমায়। এর মধ্যে সার্ভারের আরেকটা খবর আমাকে একেবারে রিক্ত করে দিল। অফিসের এক মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে, আর সেটা নাকি বিয়ে পর্যন্ত করাবে।
আমাকে ছেড়ে ওই মেয়েটাকে বিয়ে করবে সারোয়ার। আর এতে ওর মায়ের সমর্থন আছে। মাথা নষ্ট হয়ে গেল আমার, কার সাথে পরামর্শ করব কিচ্ছু ভেবে পাচ্ছিলাম না। অতঃপর বাধ্য হয়ে রঙ্গনকে মেসেঞ্জারে নক দিলাম। যে ছেলেকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছিলাম একদিন, সেই ছেলেই আমার এক ডাকে সাড়া দিল। ওকে জানালাম আমি দূরে কোথাও যেতে চাই, ওকে কোনোভাবে হেল্প করতে পারে নাকি আমায়। তখনও জানতাম না রঙ্গন দেশে ফিরেছে। সব শুনে সে আমাকে আশ্বাস দিল কোনো একটা ব্যবস্থা করবে, আমি যেন চলে আসি চিটাগং। কবে কখন ঘর ছাড়বো সেটা বলে দিলাম ওকে আমি। এক জায়গায় যেয়ে ওর কোনো এক পরিচিতের সাথে মিট করার কথা ছিল আমার। সেদিন পালিয়ে যেখানে যেয়ে সারপ্রাইজ হলাম রঙ্গনকে দেখে, ঠিক যেমনটা আজ হলাম সারোয়ারকে দেখে। একটু নাটক করতে হয়েছে আমায়। ছোটকাল থেকে গোয়েন্দা গল্প পড়াটা কাজে লাগিয়ে একটা বুদ্ধি বের করেছি। সকালে মোমেনা খালাকে জোরে জোরে বলেছি আজ আমি সেমিনার অ্যাটেন্ড করতে চট্টগ্রামের বাইরে যাব, ফিরতে রাত হবে। তারপর তৈরি হয়ে বেরিয়ে এসে বসলাম বাসার কাছের এক রেস্টুরেন্টে, যেখানে থেকে বাসাটা সরাসরি দেখা যায়। তারপর অপেক্ষা করতে লাগলাম শিকারের। জানতাম এতে কাজ হবে, শিকারি টোপ গিলবে। মোমেনা খালাকেও বলা ছিল, তাই তিতুনকে সাথে নিয়ে ওর দিদুন বের হওয়ার খবর পাওয়ার সাথে সাথেই আমি ওদের পিছু নিয়েছি। বাসা থেকে খুব বেশি দূরে নয় হোটেলটা। ওরা রিকশায় যাচ্ছিল আর আমি গাড়িতে ওদের পিছু নিচ্ছিলাম। এখন হোটেল আগ্রাবাদের ৫ম তলার ৫০৭ নং ডিলাক্স রুমটার সামনেই দাঁড়িয়ে আমার হাত পা রীতিমতো কাঁপছে। ভাগ্যিস এখানে সার্ভার নিজের নামটা ঠিক লিখেছে, কোনো লুকোচুরির আশ্রয় নেয়নি, না হলে ওর রুম নাম্বারটা খুঁজে পাওয়া দুষ্কর হতো। আমি দুরু দুরু বকে দরজায় নক দিলাম। ভেতর থেকে সার্ভারের গম্ভীর গলা ভেসে এলো। হ্যাঁ। শরীর কাঁপছে আমার। দীর্ঘ ৫ বছর পরে সেই পরিচিত গলার স্বর শুনে অকারণ উত্তেজনায় মুখটা ধরপড় করে উঠল। সহসাই গলা দিয়ে আওয়াজ বের হলো না আমার। কিছুক্ষণ অপেক্ষা করে সাহস করে পুনরায় দরজা কড়া নাড়তে এবার দরজাটা ফট করে খুলে গেল। আমার সামনে সার্ভার দাঁড়িয়ে আছে, চোখে মুখে হাজারো বিরক্তির অভিব্যক্তি নিয়ে। কিন্তু আমাকে দেখা মাত্রই চেহারায় দ্রুত পরিবর্তন এলো, যেন ১০০০ ভোল্টের শক খেয়েছে সে। ফ্যাকাশে মুখে হতভম্ব ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে আছে সারোয়ার, আমার স্বামী তিতুনের বাবা। দুজন দুজনকে দেখছি বিস্ময় নিয়ে। কোনো আওয়াজ নেই ভেতর থেকে আমার শ্রদ্ধেয় শাশুড়ি মা বেরিয়ে এলেন। সারোয়ার, কে এসেছে? রুম সার্ভিস নাকি? তিতুনের জন্য আইসক্রিম এনেছে, তাই না? বলতে বলতেই আমার দিকে নজর পড়লো ওনার। চমকে উঠে বললেন, তুমি এখানে? আমি নিজেকে সামনে নিয়ে হেসে দিলাম। সারোয়ারের চোখে চোখ রেখে জানতে চাইলাম, কেমন আছো সারোয়ার? এতদিন পরে কোত্থেকে এলে জানতে পারি? ভেতরে এসো দুপুর। সারোয়ার দরজা থেকে সরে দাঁড়ালো। আমি ভেতরে ঢুকলাম। তিতুন আমাকে দেখেই দৌড়ে এলো। মাম্মা, তুমি এসেছো? বাবাকে দেখতে এসেছো তাই না? কি মজা! বাবা, মাম্মা, মামি, দিদুন সবাই মিলে খেলবো। সবাই মিলে খেলবো তিতুন, তার আগে মাম্মা একটু বাবার সাথে কথা বলবে, তুমি একটু খেলো। সারোয়ার তিতুনকে ডাকলো। এই যে নতুন গাড়ি আছে এখানে, দেখো তো চালাতে পারো কিনা। তিতুন নতুন খেলনা পেয়ে ডুবে গেল। আমি সারোয়ার আর তিতুনের দিদুন তিনজনে মুখোমুখি বসে আছি। ওনার মুখ চোখ ভীষণ ফ্যাকাশে দেখাচ্ছে। উনি বললেন, কি ঘটেছে আমি বলছি দুপুর। সারোয়ার হাত দেখালো। তুমি অসুস্থ মানুষ, এত চাপ নিও না মা। দুপুর কি জানতে চায় তার জবাব আমি দিব। আমি হাসলাম। তোমাদের দুজনের ঠেলাঠেলি শেষ হলে আমি কিছু বলি? সারোয়ার মাথা দুলালে। আমি বলি, তুমি কি সত্যি এতদিন নিখোঁজ ছিলে? সারোয়ার মুখ খুলল। উত্তরটা হ্যাঁ বানাতে দেওয়া সম্ভব না। তোমার ডিটেলস শুনতে আপত্তি নেই তো? আমি মাথা নাড়ি। শুনবো বলেই তো এলাম। বলো কি ঘটনা? আমার পালিয়ে যাওয়ার দিনই কেন তুমিও পালালে সেটা জানতে খুব উৎসাহী আমি। সারোয়ার আমার চোখে চোখ রাখে। টের পেলাম ওর চোখের তারা খানিকটা জ্বলে ওঠে। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছে সে। নরম গলায় বলল, তুমি আমাকে ছেড়ে পালাবে, এই কথাটা প্রথম আমাকে জানায় রেবা, তাও আবার রঙ্গনের সাথে। অসম্ভব। শুনে আমি বিশ্বাস করিনি মোটেও। রেবার কনফিডেন্সের সাথেই শর্ত দিয়েছিল, যদি তোমার পালিয়ে যাওয়ার খবর সত্যি হলে ওকে বিয়ে করতে হবে। তোমার উপর প্রচন্ড বিশ্বাস থেকে আমি ওর শর্ত মেনে নিই। আমি জানতাম রঙ্গন তোমাকে না পেয়ে ওর মায়ের উপর রাগে ক্ষোভে বিদেশে পাড়ি জমিয়েছে। কাজেই রেবার কথা মিথ্যে ধরে নিয়ে ওর শর্তে সম্মতি দিয়েছিলাম। কিন্তু তুমি আমার বিশ্বাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেদিন রঙ্গনের সাথে পালিয়ে গেলে।